নমস্কার। তো চলুন সবাইকে ওয়েলকাম। আজকে আমি আলোচনা করব আমাদের ইনভেস্টিং এর কিছু মিস্টেক নিয়ে। যে মিস্টেক গুলা মোটামুটি আমাদের রিটেল ইনভেস্টরদের মধ্যে খুব বেশি দেখা যায়। খুবই কমন মিস্টেক। কিন্তু এই মিস্টেক গুলোতে কি হয়, অনেকের ইনভেস্টমেন্ট জার্নিটাই নষ্ট হয়ে যায়। পুরো পোর্টফোলিও, যে ইনভেস্টিং এর যে আমাদের পুরো পোর্টফোলিওটাই একটা খুব বাজে রিটার্ন দেয়, বা ইনভেস্টিং এর প্রতি অনেকে ইন্টারেস্ট হারিয়ে ফেলে, বা শেয়ার বাজারের প্রতি একটা অনীহা চলে আসে। আজকে সেরকম কিছু মিস্টেক, যদি আপনি এই মিস্টেকগুলো করেন, বা যদি শুরুতেই আমরা এই ধরনের মিস্টেকে পড়ে যাই, তাহলে আমাদের কি ইনভেস্টমেন্ট জার্নিটাই নষ্ট হয়ে যায়। আজকে এরকম কিছু মিস্টেক নিয়ে আমি কথা বলবো। এইসব মিস্টেকগুলো একটা ইনভেস্টরের কতটা ক্ষতি করতে পারে, এবং এই ধরনের মিস্টেক থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। অ্যাক্টিভ ইনভেস্টিং করতে গেলে এইসব মিস্টেক থেকে, শেয়ার বাজারের এইসব মিস্টেক থেকে আমাদেরকে একদম দূরে থাকতে হবে। আজকে আমরা এই ধরনের কিছু মিস্টেক নিয়ে আলোচনা করবো। প্রথম যে সব থেকে বড় মিস্টেক, যে বেশিরভাগ ইনভেস্টারই করে, আমি দেখছি এটা নাম্বার ওয়ান মিস্টেক, হচ্ছে ট্রেন্ডিং। বেশিরভাগ ইনভেস্টার ট্রেন্ডিং সেক্টর ইনভেস্ট করার একটা প্রবণতা থাকে। মানে হয়তো বাজেটে কোনো সেক্টর নিয়ে কথাবার্তা হলো, বা ইউটিউব বা বিভিন্ন মিডিয়াতে দেখবেন এইসব স্টক নিয়ে খুব কথাবার্তা হয়। মাসে 2 বছর আগে দেখবেন 2023 সময় দেখবেন রিনিউয়েবল এনার্জি, তারপরে পিএসইউ সেক্টর, রেলওয়ে সেক্টর নিয়ে খুব আলোচনা হচ্ছিল। মানে প্রত্যেক চ্যানেল, নিউজ চ্যানেল, ইউটিউব, সব জায়গাতে, ফেসবুক, সব জায়গাতে এইসব সেক্টর নিয়ে আলোচনা হচ্ছিল। পিএসইউ ব্যাংক, রেলওয়ে সেক্টর, রিনিউয়েবল এনার্জি সেক্টর, গভর্নমেন্টের বাজেট, এসব স্টক নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছিল যে এইসব সেক্টরে গভর্নমেন্ট প্রচুর ইনভেস্ট করবে। যার ফলে কি হয়েছিল, এইসব সেক্টরে প্রচুর রিটেল ইনভেস্টর প্রচুর ইনভেস্ট করে দিয়েছিল। রেলওয়ে সেক্টর, পিএসইউ ব্যাংক, রিনিউয়েবল এনার্জি। তারপরে কি হলো, ঠিক 1 থেকে 1.5 বছর পরে কিন্তু রিটেল ইনভেস্টর এইসব সেক্টর থেকে প্রচুর লস খেলো। অনেকের প্রচুর টাকা লস হয়ে গেল। এখান থেকে কিন্তু আমরা কিছু শিক্ষা নিইনি। ওটা একটা ভুল করার পরে কিন্তু এখনো লাস্ট 6 মাস 7 মাসে দেখেন এআই সেক্টর, ডাটা সেন্টার সেক্টর বা সেমিকন্ডাক্টরে দেখুন সমান ইনভেস্ট করে যাচ্ছে। এত প্রচার করা হচ্ছে, নিউজ চ্যানেল, মিডিয়া, ইউটিউব, সব জায়গাতে দেখবেন সেমিকন্ডাক্টর, এআই বা ডাটা সেন্টার স্টক। দেখবেন এইসব সেক্টরে যে কোনো স্টকে দেখবেন পি দেখবেন সব 100 হয়ে গেছে, 100, 150, 120 পি হয়ে গেছে। মানে সমানে রিটেল ইনভেস্টর এইসব স্টক কিনে যাচ্ছে। অথচ এইসব সেক্টরের বিজনেস কি হচ্ছে বা কতটা আর্নিং গ্রোথ আসছে, এটা কিন্তু কেউ জানে না। শুধুমাত্র নিউজ চ্যানেলের উপর বেস করে যে প্রচার হচ্ছে এআই সেক্টর বা ডাটা সেন্টার স্টক বা সেমিকন্ডাক্টর স্টক, সমানে কিন্তু রিটেল ইনভেস্টররা কিনে যাচ্ছে। যেটা 2 বছর আগে আস্তে সেম ঘটনা ঘটেছিল রিনিউয়েবল এনার্জি সেক্টরে, পিএসইউ ব্যাংকে, রেলওয়ে সেক্টরে। তখন সবাই লস করেছে, প্রত্যেকের পোর্টফোলিওতে লস খেয়েছে। আবার কিন্তু আমরা একই ভুল করে যাচ্ছি। আমাদের রিটেল ইনভেস্টরদের একটা প্রবণতা হচ্ছে, যেসব স্টক নিয়ে নিউজ চ্যানেল আলোচনা হচ্ছে, সেক্টর নিয়ে, যেসব সেক্টরে গভর্নমেন্ট প্রচুর ইনভেস্ট করছে, এইসব সেক্টরে হিউজ স্কোপ, আমেরিকাতে হচ্ছে, ওই হচ্ছে, আমরা এইসব দেখেই স্টকে ইনভেস্ট করি। এআই সেক্টরে যে কোনো স্টক নিয়ে নিলাম, বা সেমিকন্ডাক্টরে যে কোনো স্টক নিয়ে নিলাম, অথচ আমরা কিন্তু বিজনেস মডেল সম্বন্ধে কিছুই জানি না। কিভাবে বিজনেস করছে কোম্পানির কন কলে কি বলছে, বা কোম্পানির বিজনেস মডেলটা এত ডিফিকাল্ট, একটা সেমিকন্ডাক্টর সেক্টরের স্টক বা ডাটা সেন্টারের স্টক, আমি কিছু বুঝতেই পারলাম না। অথচ আমাদের ইনভেস্টররা এইসব স্টক নিয়ে বসে থাকে। এখানে হচ্ছে ইনভেস্টিং এর ক্ষেত্রে এটা সব থেকে বড় সমস্যা। এখানে কিন্তু আমরা সব থেকে বেশি লস করি। আমাদেরকে সবসময় এমন স্টক সিলেক্ট করতে হবে যার বিজনেস মডেলটা পরিষ্কার বোঝা যাচ্ছে, যার কল, যার গাইডেন্স ক্লিয়ার। প্রচুর সেক্টর হচ্ছে একদম সিম্পল স্টক, কোনো একটা বিস্কুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা কোনো চকলেট ম্যানুফ্যাকচারিং কোম্পানি, যে কোনো রিটেল কোম্পানির স্টক, একটা এনবিএফসি সেক্টর, এরকম মানে অপরচুনিটির কোনো অভাব নেই। কেবল সেক্টরের স্টক, যাদের বিজনেস মডেল পরিষ্কার, গাইডেন্স ক্লিয়ার দিচ্ছে, আমাদের কিন্তু সেই সব সিম্পল স্টক, জুয়েলারি স্টক, সেই সব স্টকে আমাদের ইনভেস্ট করা উচিত। কিন্তু আমরা ইনভেস্ট করি কোন স্টকের ক্ষেত্রে, যেসব স্টক নিউজ চ্যানেলে আলোচনা হচ্ছে, ফিউচারে প্রচুর গ্রোথ আছে,
এআই সেক্টর, সেমিকন্ডাক্টর, ডাটা সেন্টার, বা আগে যেরকম 2 বছর আগে হয়েছিল রিনিউয়েবল এনার্জি, রেলওয়ে সেক্টর, পিএসইউ ব্যাংক, যাদের আর্নিং ভিজিবিলিটি আমি কিছু বুঝতে পারছি না, বিজনেস মডেল আমার কাছে ক্লিয়ার না, আমরা সেই সব স্টকে ইনভেস্ট করে ফেলি। আমাদের কিন্তু এই জায়গা থেকে, এইসব জায়গা থেকে দূরে থাকতে হবে, মানে ট্রেন্ডিং সেক্টর থেকে দূরে থাকতে হবে। আমাদের ইনভেস্ট করতে হবে যেই সেক্টরের স্টকগুলোর ব্যবসাটাকে আমরা বুঝি, খুব সিম্পল বিজনেস মডেল, যার যে সেক্টর হাইয়েস্ট গ্রোথ করছে, এই সেক্টর যে গাইডেন্স ভালো দিচ্ছে এবং যার বিজনেস মডেলটা একদম ক্লিয়ার। মানে ট্রেন্ডিং সেক্টর থেকে কিন্তু আমাদেরকে দূরে থাকতে হবে। নাম্বার 2 যে প্রবলেমটা হয়, বেশিরভাগ রিটেল ইনভেস্টরের ক্ষেত্রে আমরা খুব প্রাইস সেন্সিটিভ হই। প্রাইস সেন্সিটিভ বলতে, আমরা কোনো একটা স্টক, কোনো একটা কোম্পানি খুব ভালো বিজনেস করছে, সেক্টর হাইয়েস্ট সেলস গ্রোথ করছে, প্রফিট গ্রোথ করছে, গাইডেন্সও দুর্দান্ত দিচ্ছে, কিন্তু আমরা স্টকটাকে নেই না। খুব সিম্পল রিজন। ধরুন দেখা গেলো স্টকটা 400 টাকা থেকে 500 টাকা হয়ে গেছে লাস্ট 1 মাসের মধ্যে। আমরা ভাবি 400 টাকা আসবে তারপর আমি স্টকটা নিব, মানে ফিক্সড মেন্টালিটি। 400 টাকায় না আসলে আমি স্টকটাকে নেব না, বা স্টকটা 500 টাকায় আছে, আমি ধরলাম 470 টাকায় আসবে তারপর স্টকটাকে নেব। এই সমস্যাটা আমি এখনো দেখছি প্রচুর ইনভেস্টরের মধ্যে আছে। এই 470 টাকা করতে করতে দেখা গেলো 500 টাকা স্টকটা 1000 টাকা হয়ে গেল। অ্যাকচুয়ালি কি হলো, আমি কিন্তু একটা বড় অপরচুনিটি মিস করে দিলাম। এই যে আজকে একটা স্টক দুর্দান্ত রেজাল্ট করছে, কোম্পানিটা দুর্দান্ত গাইডেন্স দিচ্ছে, অথচ আমি স্টকটাকে নিতে পারছি না। তার কারণ কি, আমি যাচ্ছি 5% কমুক তারপর আমি স্টকটাকে নেব। এই ধরনের যদি মেন্টালিটি থাকে, আপনার কপালে জুটবে শুধু রিগ্রেট। আপনি কিন্তু কোনো অপরচুনিটিকে ধরতেই পারবেন না। এটা অনেক ইনভেস্টরের মধ্যে প্রবলেম হয়েছে। আমি অনেকের কথা হয়, যেমন অনেকে ভিটু রিটেল বা স্কাই গোল্ড বা মনোরমা ইন্ডাস্ট্রি যখন মানে স্টকগুলো ডাবল হয়ে গেল, তখন অনেক স্টকটাকে নিতে পারেনি। তখন ভাবছে আরো 5% কমুক, 3% কমুক, তখন আমি স্টকটাকে নেবো। এই মেন্টালিটি থেকে কিন্তু আমরা দূরে থাকতে হবে। আমরা যখন একটা স্টকে ইনভেস্ট করেছি, কোনো একটা স্টক, আমরা একটা স্টকে কেন ইনভেস্ট করেছি, যে স্টকটা বা সেই কোম্পানিটার সেক্টর হাইয়েস্ট রেজাল্ট করছে, গাইডেন্স দুর্দান্ত দিচ্ছে, তখন আমাকে এই স্টকটা অ্যাটলিস্ট নেক্সট 2 to 3 ইয়ার্স হয়তো স্টকটা 2x হয়ে যাবে, 2 ডাবল, 3 ডাবল, 4 ডাবল হয়ে যাবে। আমাদের এই টার্গেট, একটা 500 টাকার স্টক হয়তো 3-4 বছর পর 1000 টাকা, 2000 টাকা হয়ে যাবে। সেই আপনি 500 টাকার স্টকটা 520 টাকাতে নেন, 480 টাকাতে নেন, বা 550 টাকাতে নেন, কোনো এফেক্ট পড়বে না। 600 টাকাতে নিলেও কোনো এফেক্ট পড়বে না। কারণ আমার তো টার্গেট নেক্সট 3-4 ইয়ার্সে 500 টাকার স্টকটাকে 1500 টাকা করা। সেখানে 550-এ নেন আর 560-এ নেন, এটা কিন্তু কোনো এফেক্ট পড়বে না। কিন্তু এইসব মেন্টালিটিটা ছাড়তে হবে আমাদের। যে 2% কম, 2% দাম কমবে তারপরে নিব, 5% দাম কমবে তারপরে নিব, এরকম 5% বেড়ে গেলে স্টকটাকে আর নেওয়া যাবে না। 5%, 10% চিন্তা, এগুলা, এইসব চিন্তা থেকে দূরে থাকতে হবে। আমাদের টার্গেট হচ্ছে আমরা একটা স্টককে নিব, সেই স্টকটা যতদিন সেক্টরের হাইয়েস্ট গ্রোথ করতে থাকবে এবং গাইডেন্স সেক্টরের হাইয়েস্ট দেবে, 2 বছর 3 বছর যদি স্টকটা রাখতে পারি আমি, স্টকটা তো আমার 2x 3x এমনি হয়ে যাবে। আজকে এই 500 টাকাতে স্টকটা নেই, স্টকটা তো 3-4 বছর পর এমনিতেই 1500 টাকা হয়ে যাবে। সেই স্টকটা 500 টাকাতে নেন বা 550 টাকাতে কিনেন, বা 480 টাকায় কিনেন, বা 600 টাকায় কিনেন, কোনো এফেক্ট পড়বে না। 10%, 5%, 3% এর মধ্যে কোনো এফেক্ট পড়বে না। আমাদেরকে বেস্ট বিজনেস, মানে সেক্টরের বেস্ট বিজনেসটাকে বাই করতে হবে। 2% বেড়ে গেল জন্য নিতে পারলাম না, বা 2% কমবে তারপরে নিব, এই ধরনের কিন্তু মাইন্ডসেট থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। বুঝা গেল? প্রথম প্রবলেমটা কি, আমাদের ট্রেন্ডিং সেক্টর থেকে দূরে থাকতে হবে। আর 2 নম্বর হচ্ছে প্রাইস সেন্সিটিভ হওয়া যাবে না। প্রাইস দেখে কোনো স্টককে নেওয়া যাবে না। স্টকটা 2% কমবে তারপরে আমি নিব, বা স্টকটা আজকে 5% বেড়ে গেল, স্টকটা নেওয়া যাবে না। এসব পার্সেন্ট থেকে দূরে থাকতে হবে। কারণ আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট স্টকটা তো 3 বছরে, 2 বছরে ডাবল হতে পারে, বা 3 বছরে আমরা মিনিমাম টার্গেট, তাহলে আজকে 500 টাকা তো স্টক নেবো, আমার টার্গেট 3 বছর পরে 1500 টাকা হবে। সেখানে 2%, 3%, 5% হিসাব করলে কিন্তু আপনি ইনভেস্টর হতে পারবেন না। নাম্বার 3 যেটা একটা হিউজ মিস্টেক সবাই করে, একটা অদ্ভুত জিনিস, ফিক্সড মাইন্ডসেট। এই ফিক্সড মাইন্ডসেটটা কিন্তু সবথেকে বড় সমস্যা হচ্ছে অ্যাক্টিভ ইনভেস্টিং এর ক্ষেত্রে। মনে করেন আপনার পোর্টফোলিওতে স্টক আছে, স্টকটি লাস্ট 2-3 বছর থেকে দুর্দান্ত গ্রোথ করে যাচ্ছে, 30%, 40% করে সেলস গ্রোথ করে যাচ্ছে। এখন হয়তো স্টকটার গ্রোথটা একটু কমে গেছে, 25% করে বা 20% গ্রোথ করেছে, গাইডেন্স এরকমই আছে, কোম্পানি 20%, 25% করে গ্রোথ করে যাবে। স্টকটি হয়তো লাস্ট 2-3 বছরে আপনার স্টকটা হয়তো 2x, 3x, 4x হয়ে গেছে। তার মানে এই স্টকটা কিন্তু আপনার, এই স্টকটার প্রতি আপনি অলরেডি কিন্তু বায়ার্স হয়ে গেছেন। মানে আপনি
আপনাদের উইকনেস চলে আসছে, এটা আমার ফেভারিট স্টক, কেন লাস্ট 2 থেকে 3 বছরের স্টকটা 3x 4x হয়ে গেছে। এবার কি হলো, এই সেক্টরেরই অন্য কোনো একটা কোম্পানি দেখা গেল এই স্টকের থেকে বেটার রেজাল্ট করছে, সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ আপনার পোর্টফোলিও যে স্টকটি আছে তার থেকে বেটার করছে এবং গাইডেন্সও বেটার দিচ্ছে। আলটিমেটলি কি হবে দেখবেন, আপনার পোর্টফোলিও যে স্টকটি আছে তার থেকে কিন্তু যে স্টকটা বেটার রেজাল্ট করছে সেই স্টকটা কিন্তু বেশি দেবে রিটার্ন। আপনি নিজে আপনি দেখতেও পারছেন যে আপনার স্টক যা দিচ্ছে রিটার্ন এখন, তার থেকে যে স্টকটা আপনার পোর্টফোলিওতে নেই, অথচ যে স্টকটা সেক্টরের হাইয়েস্ট গ্রোথ করছে সে বেশি রিটার্ন দিচ্ছে। কিন্তু আপনার যেহেতু স্টকটা নিয়ে বসে আছেন, আপনার মাইন্ডসেট ফিক্সড, আপনি কিন্তু স্টকটাকে বিক্রি করতে পারছেন, কারণ আপনি প্রিভিয়াস রেকর্ড দেখছেন যে স্টকটাতে আমার লাস্ট 2-3 বছরে 3x 4x হয়ে গেছে। এটা কিন্তু একটা ইনভেস্টরদের বড় প্রবলেম। তার মানে আপনাকে আপনার ফিক্সড মাইন্ডসেট থাকলে চলবে না, আপনাকে মাইন্ডসেটটাকে চেঞ্জ করতে হবে, আপনাকে ফ্লেক্সিবল হতে হবে। যখনই আপনার স্টকটি সেক্টরের হাইয়েস্ট সেলস গ্রোথ করতে পারছে না, হাইয়েস্ট প্রফিট গ্রোথ করতে পারছে না, অথচ ওই সেক্টরের কোনো একটি স্টক আপনার সেক্টরকে বিট করছে, মানে আপনার স্টক থেকে বিট করছে, আপনার স্টক থেকে বেটার সেলস গ্রোথ করছে, বেটার প্রফিট গ্রোথ করছে, বেটার গাইডেন্স দিচ্ছে, তখন কিন্তু আপনাকে শিফট হতে হবে। মানে বাজারের সাথে কিন্তু আপনাকেও শিফট হতে হবে, আপনাকে জাস্ট মার্কেটটাকে ফলো করতে হবে। যখনই আপনার কোম্পানিটা সেক্টরের হাইয়েস্ট গ্রোথ করতে পারছে না, অন্য একটা কোম্পানি এসে সে সেক্টরের নাম্বার 1 স্টক হয়ে গেছে, এখন হয়তো আপনার স্টকটি সেই সেক্টরের 3 নম্বর 4 নম্বর 5 নম্বর পজিশনে চলে এসছে, তখন কিন্তু আপনাকে শিফট হতে হবে, মানে ওই স্টকটি বেচে আপনাকে কিন্তু এই স্টকটিতে আসতে হবে, নাহলে কিন্তু আপনি শেয়ার মার্কেট থেকে দুর্দান্ত রিটার্ন জেনারেটই করতে পারবেন না। মানে আমাদের ফিক্সড মাইন্ডসেট রাখলে কিন্তু চলবে না, এটা কিন্তু একটা মানে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। এটা এই গেল নাম্বার 3। নাম্বার 4 হচ্ছে সব থেকে বড় প্রবলেম শেয়ার মার্কেটের ক্ষেত্রে, আমরা কি করি, ভালো জিনিসকে বেছে দিই আর খারাপ জিনিসকে রেখে দিই। এটা অনেক ইনভেস্টর আমি এই জিনিসটা দেখেছি, একটি স্টক দেখা গেল দুর্দান্ত সেলস গ্রোথ করছে, প্রফিট গ্রোথ করছে, পাশে 500 টাকা দিয়ে নিল স্টকটা, দেখা গেল 2 থেকে 3 মাসের মধ্যে স্টকটা 800 টাকা হয়ে গেল, সে ফট করে বেঁচে বের হয়ে গেল স্টকটা নিয়ে। একটা স্টক সে 500 টাকা দিয়ে কিনলো, কোম্পানি দুর্দান্ত সেলস গ্রোথ করছে, সেক্টরের হাইয়েস্ট প্রফিট গ্রোথ, সেক্টরের হাইয়েস্ট গাইডেন্সও দুর্দান্ত দিচ্ছে, অর্থাৎ স্টকটা 2 থেকে 3 মাসের মধ্যে দেখা গেল 500 টাকা স্টক 800 টাকা হয়ে গেল। সঙ্গে সঙ্গে কি করে, বেশিরভাগ রিটেল ইনভেস্টর সেই স্টকটাকে সেল করে দেয়। আর যে স্টকটার বিজনেস গ্রোথ কমে যাচ্ছে, সেলস গ্রোথ কমে যাচ্ছে, প্রফিট গ্রোথ কমে যাচ্ছে, গাইডেন্সও কমিয়ে দিচ্ছে, দেখা গেলো সেই স্টকটা 1000 টাকা থেকে কমে 800 টাকা হয়ে গেল, সে কি করলো, সে আরো স্টকটা বাই করে নিল। তারপরে কিছুদিন পরে স্টকটা 700 টাকা চলে আসলো, সে স্টকটা আরো বাই করে নিল। মানে স্টকটার প্রাইস যত কমছে তত ইনভেস্টর, আমাদের রিটেল ইনভেস্টররা মনে করছে এই স্টকটা সস্তাতে পাচ্ছে। অ্যাকচুয়ালি বড় বড় যত ইনভেস্টর আছে সেই স্টকটা সমানে সেল করে দিচ্ছে। যখনই কোনো একটা কোম্পানির বিজনেস গ্রোথ কমতে থাকে, যারা অ্যাকচুয়ালি বড় বড় ইনভেস্টর, ওরা স্টকটা সেল করতে থাকে, আর আমরা যারা ছোট রিটেল ইনভেস্টর আমরা কি করি, সেই স্টকগুলো নিতে থাকি। যখন কোনো একটা কোম্পানির বিজনেস খারাপ হয়ে যায়, অটোমেটিক কি হয়, তখন সেই স্টকের মধ্যে বাইং প্রেশারটা আসে না, মানে বড় বড় ইনভেস্টর আছে স্টকগুলো বেচতে থাকে, আর আমরা রিটেল ইনভেস্টর কি সেই স্টকগুলো নিতে থাকি। মানে স্টকের প্রাইস যত কমতে থাকে তত আমরা বাই করতে থাকি, মানে আমরা ভালো বিজনেসটাকে ফট করে বিক্রি করে দিই। যে স্টকটা নিয়ে 500 টাকা স্টকটা 800 টাকাতে বিক্রি করে দিলাম, হয়তো স্টকটা কিছুদিনের মধ্যে 1500 টাকা হয়ে গেল, সেটা আমরা কিন্তু 500 টাকার মালটা 800 টাকাতে বেচে দিলাম। অথচ যে স্টকটা 1000 টাকার থেকে পড়তে 700 টাকা হয়ে গেছে, আমরা 800 টাকাতে কিনেছি, 1000 টাকাতে কিনেছিলাম, তারপরে কমে 800 টাকা হলো তখনও কিনে নিলাম, তারপরে 700 টাকা হয়ে গেলো তখনও কিনে নিলাম, 600 টাকা হয়ে গেলো তখনও কিনে নিলাম, মানে সময় গার্বেজ আমরা কিনে যাচ্ছি আর কি, আর ভালো স্টকটাকে বেচে দিলাম। এটা হচ্ছে মোস্ট কমন প্রবলেম ইন স্টক মার্কেট। সবার এই প্রবলেমটা হয়, ভালো স্টক তাড়াতাড়ি বিক্রি করে দেয়, সবসময় হয়, এখনো হচ্ছে, আমার সাথে অনেকের কথা হয়, এখন এই প্রবলেমটা হচ্ছে, খারাপ স্টকগুলোকে আমরা সমানে কিনতে থাকি, এতে করে আলটিমেটলি আমার পোর্টফোলিওটা অ্যাকচুয়ালি নেগেটিভ হয়ে যাচ্ছে। আমাদের উল্টা করা উচিত না, যে স্টকটা ভালো বিজনেস করছে, ভালো সেল গ্রোথ করছে, ভালো প্রফিট গ্রোথ করছে, সেই স্টকটাকে আমাকে অ্যাড করতে হবে। আর যে সেলস গ্রোথ কমে যাচ্ছে, প্রফিট গ্রোথ কমে যাচ্ছে, গাইডেন্স কমিয়ে দিচ্ছে, সেই স্টকটাকে আমাকে সেল করতে হবে। কিন্তু আমরা উল্টা কাজ করি, আমরা যে ভালো করছে তাকে পোর্টফোলিও থেকে সরিয়ে দিই, আর যে খারাপ করছে সেই স্টকটা আমরা সময় কিনতে থাকি, কেন আমরা ভ্যালু ইনভেস্টিং করছি, এটা হচ্ছে আমাদের ভ্যালু ইনভেস্টিং। খারাপ স্টক কেন, ভালো স্টক বেচে দাও, এইটাগুলো কিন্তু চলবে না, এই প্রসেসটাকে আমাদের পুরো চেঞ্জ করতে হবে। যেটা ভালো স্টক বলতে যে সেক্টরের হাইয়েস্ট গ্রোথ করছে, যে গাইডেন্স বাড়াচ্ছে, সেই স্টকটা আমাদের পোর্টফোলিওতে অ্যাড করতে হবে।
আর যার বিজনেস গ্রোথ কমে যাচ্ছে, গাইডেন্স কমিয়ে দিচ্ছে, বড় বড় সব ইনভেস্টররা বিক্রি করে দিচ্ছে, আমাকেও সেই স্টকটাকে বেচতে হবে। আমি তো মার্কেটকে বানাতে পারবো না, মার্কেট করতে আমি চালাতে পারবো না, কিন্তু মার্কেটটা আমাকে কি করতে হবে, মার্কেটটাকে ফলো করতে হবে। আমরা মার্কেটের উল্টো দিকে চলি, এই জিনিসটা কিন্তু খুব মারাত্মক। লাস্ট এটা সব থেকে আরো একটা বিশাল বড় আমরা মানে যেটা বলতে পারেন যে মোস্ট কমন মিস্টেক অফ ইনভেস্টিং এ আমরা কি করি, পোর্টফোলিওটার মধ্যে মনে করেন কোনো একটা স্টকের সেলস গ্রোথ কমে যাচ্ছে, যে কোনো স্টকের যখন বিজনেস গ্রোথ চলে যায়, আমরা স্টকটাকে বিক্রি করি না, বা আমরা বিক্রি করতে পারি না। হয়তো তার কারণটাই হয়তো আমার স্টকটা হয়তো সেই স্টকটার পিছনে হয়তো আমি 30,000, 40,000, 50,000 টাকা স্টক কিনে রেখেছি, 6 মাস আগে কিনে রেখেছি। এখন দেখা গেলো সে আমার যে স্টকটার পিছনে 50,000 টাকা ইনভেস্ট করেছি, সেটা এখন 40,000 টাকা হয়ে গেছে। তার মানে আমি আলটিমেটলি লাস্ট 6 থেকে 7 মাসে মোটামুটি 20% লসে রান করছি। একে তো আমার 50,000 টাকা ইনভেস্ট 40,000 টাকা হয়ে গেছে, প্লাস কেন হয়েছে তার কারণটা, যদি তার কারণটাকে আমি জানতে হবে যে আজকে 50,000 টাকা ইনভেস্টমেন্ট স্টকটার পিছনে 40,000 টাকা কেন হলো। দেখা গেলো কোম্পানির বিজনেস গ্রোথ কমে যাচ্ছে, কোয়ার্টার টু কোয়ার্টার সেলস গ্রোথ কমে যাচ্ছে, প্রফিট গ্রোথ কমে যাচ্ছে, কোম্পানির গাইডেন্সও কমিয়ে দিচ্ছে, যার ফলে করছে শেয়ার প্রাইস আস্তে 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 কমে যাচ্ছে। 1,000 টাকা স্টক কমতে 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 700 টাকা হয়ে গেছে, কিন্তু আমরা তবুও স্টকটাকে বিক্রি করতে পারছি না। কারণ কি, কারণ বেশিরভাগ ইনভেস্টর ধারণা হচ্ছে আমি লসে, আমি 25%, 30% লসে আমি স্টকটা কি করে বিক্রি করবো, যতক্ষণ স্টকটা আমার বাইং প্রেসে না আসবে। 1,000 টাকাতে মালটা কিনেছিলাম এবং 700 টাকা চলে এসছে, 50,000 টাকা ইনভেস্ট করেছি এবং 35,000 টাকা হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত আমার 50,000 টাকা না যাবে, মানে 1,000 টাকা স্টকটা আবার 1,000 টাকাতে না যাবে, ততক্ষণ আমি বিক্রি করবো না। এটা অনেক ইনভেস্টারের এই প্রবণতা দেখি আমি। আমরা ভাবি আমাদের কথা মতো মার্কেট ছিল, মার্কেট দেখছে যে আমি যেহেতু এখানে 50,000 টাকা ইনভেস্ট করে আছি, সুতরাং আবার স্টকটাকে আমি 1,000 টাকায় নিয়ে যাই, আমার বাইং প্রাইসে আসবে, তারপরে আমি আবার বিক্রি করে দেবো, মানে মার্কেট আমার কথা মতো চলবে। এটা কি সম্ভব? এই 20%, 25% লস আমরা কিছুতে ছাড়তে পারি না। যার ফলে কি হয়, সেই সময় মনে দেখা গেল প্রচুর ভালো ভালো অপরচুনিটি ছিল, যাদের বিজনেস গ্রোথ সুপার করছে, সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ, গাইডেন্স দুর্দান্ত হলো, সে কোনো একটা স্টক ওই পিরিয়ডের মধ্যে ডবল হয়ে গেল, 2x 3x হয়ে গেল, অথচ কিন্তু আমি আমার 20% লস নিয়ে বসে আছি। কবে আমার স্টকটা বাইং প্রাইসে আসবে, তারপরে আমি বিক্রি করবো। অথচ সেই পিরিয়ডের মধ্যে প্রচুর স্টক দেখা গেলো মাল্টিপ্যাকার হয়ে গেল। সেই স্টকগুলোকে, সেই যে সুযোগগুলো বা অপরচুনিটিগুলো আমি ধরতে পারলাম না, আমি ওই 20% লস নিয়ে বসে আছি। কখন আমার স্টকটা সে বাইং প্রাইসে আসবে, তারপরে আমি সেল করবো। এটা কিন্তু এই প্রবলেমটা 5 বছর আগেও ছিল, 2 বছর আগেও ছিল, এখনো আছে। বেশিরভাগ রিটেল ইনভেস্টর কিন্তু এই ফাঁদের মধ্যে পড়ে যায়। হয়তো অনেকে বোরিং লিভারেজ নিয়ে বসে আছে 20% লসে, বিক্রি করতে পারছে না। সেই সময় দেখা গেলো কত স্টক মাল্টিপ্যাকার হয়ে সে ধরতে পারলো না। অনেকে কেপিআইটি টেকনোলজি নিয়ে বসে আছে, বিক্রি করতে পারছে না, তো 20% লসে আছে, কিন্তু তার মধ্যে প্রচুর স্টক মাল্টিপ্যাকার হয়ে গেল। এটা কিন্তু আমাদের ইনভেস্টরদের মধ্যে, মানে অধিকাংশ ইনভেস্টরদের মধ্যে এই প্রবলেমটা দেখা যায়। এইসব প্রবলেম থেকে আমরা দূরে থাকতে হবে। আমাদের কিন্তু মাইন্ডসেটটাকে খুব ফ্লেক্সিবল করতে হবে, একটা ফিক্সড মাইন্ডসেট নিয়ে পড়ে থাকলে হবে না। যখন কোনো স্টকের সেলস গ্রোথ কমে যায়, প্রফিট গ্রোথ কমে যায়, গাইডেন্স কমিয়ে দেয়, তখন সেই স্টকে আর বাইং প্রেশার আসবে না। যতদিন পর্যন্ত কোম্পানি গাইডেন্স না বাড়াবে, সেলস গ্রোথের গাইডেন্স না বাড়াবে, প্রফিট গ্রোথের গাইডেন্স না বাড়াবে, সেটা 1 বছর হতে পারে, 2 বছর হতে পারে, 3 বছর হতে পারে। আর আমি যদি সেই স্টকটাকে ধরে রাখি পোর্টফোলিওতে, আমার লসটা কিন্তু বাড়তে থাকবে, 20%, 25% হয়ে যাবে, তারপরে 30% হয়ে যাবে। এই স্বপ্ন থেকে দূরে থাকতে হবে যে আমার স্টকটা কখন বাইং প্রেসে আসবে। এই যে বাইং প্রেসটা আসা, এটা 10 বছরও লাগতে পারে। এই 10 বছরের মধ্যে দেখবেন আপনি যদি এই স্টকটাকে বিক্রি করে অন্য একটা অপরচুনিটি ধরে নিতেন, দেখা গেলো সেই স্টকটা 5x 10x হয়ে গেল, কিন্তু আপনি সে স্টককে ধরতেই পারলেন না, কারণ আপনার একটা ফিক্সড মাইন্ডসেট নিয়ে বসে আছে। তার মানে আমাদের ফিক্সড মাইন্ডসেট ছাড়তে হবে, আমাদের ফ্লেক্সিবল হতে হবে। আচ্ছা, আমি কি মিস্টেক নিয়ে আলোচনা করলাম, এইসব মিস্টেকগুলো কিন্তু আমাদেরকে খুব ভালো করে রেকটিফাই করতে হবে। 1 নম্বর মিস্টেক কি, ট্রেন্ডিং সেক্টর, মানে ট্রেন্ডিং সেক্টর থেকে দূরে থাকতে হবে। যেসব সেক্টরের নিউজ চ্যানেলে আলোচনা হচ্ছে, মানে এখন হচ্ছে এআই সেক্টর, ডাটা সেন্টার, সেমিকন্ডাক্টর, এইসব স্টক সেক্টরে সব স্টক দেখবেন ওভার ভ্যালু হয়ে গেছে, P100, 150, অথচ কিন্তু স্টকের বিজনেস সম্বন্ধে কেউ কিছু জানে না।
যেটা 2 বছর আগেও ছিল, রেলওয়ে সেক্টর, পিএসইউ সেক্টর, রিনিউয়েবল সেক্টর, এই ধরনের ট্রেন্ডিং, নিউজ চ্যানেলে ট্রেন্ডিং, মিডিয়াতে ট্রেন্ডিং, এইসব সেক্টর থেকে দূরে থাকতে হবে। আপনাকে সেই সব সেক্টর খুঁজতে হবে, এইসব সেক্টরের বিজনেস মডেলটা আপনি খুব ক্লিয়ার বোঝেন, এদের গাইডেন্সটা খুব ক্লিয়ার, সেই সব সেক্টরের হাইস্ট গোয়িং স্টক পোর্টফোলিওতে রাখুন। 2 নম্বর পয়েন্ট কি, প্রাইস সেন্সিটিভ হওয়া চলবে না। মানে একটা স্টক 2% কম হলে কিনবো, 2% বেড়ে গেলে কেনা যাবে না, এইসব মাইন্ডসেট থেকে দূরে থাকতে হবে। 3 নম্বর আমি কি বললাম, যে ভালো যেই সব আপনার পোর্টফোলিও যেই স্টকগুলো বেটার রেজাল্ট করছে, বেটার গাইডেন্স দিচ্ছে, সেলস গ্রোথের গাইডেন্স বাড়াচ্ছে, সেই সব স্টকগুলো অ্যাড করুন। আর যেসব স্টকগুলো গাইডেন্স কমাচ্ছে, সেলস গ্রোথ কমে যাচ্ছে, সেই সব স্টকগুলোকে কাটুন। আমরা তো উল্টো করি, আমরা যেই সব স্টকগুলো সমানে সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ কমে যাচ্ছে, তাদের প্রাইসও কমে যাচ্ছে, আমরা সেই সব স্টকগুলোকে অ্যাড করি, কারণ আমাদের কাছে খুব ভ্যালু স্টক মনে হয়, সস্তা স্টক মনে হয়। আর যারা সেলস গ্রোথ বাড়াচ্ছে, প্রফিট গ্রোথ বাড়াচ্ছে, গাইডেন্স বাড়াচ্ছে, অটোমেটিক সেই সব স্টকগুলো সস্তায় পাওয়া যায় না, ওদের ভ্যালুয়েশন হাই হয়ে যায়, আমরা সেই সব স্টকগুলোকে বেচে দিই। এগুলো একদম মোস্ট কমন প্রবলেম যে কোনো ইনভেস্টিং এর ক্ষেত্রে। আর একটা ফিক্সড মাইন্ডসেট, মানে আপনার পোর্টফোলিওতে একটা স্টক আছে, সেই স্টকটা দীর্ঘদিন থেকে 2-3 বছর থেকে আছে, অথচ সেই স্টক থেকে আপনি দুর্দান্ত রিটার্নও জেনারেট করে নিয়েছেন, কিন্তু এখন তার বিজনেস রেটটা কমে গেছে, অথচ ওই সেক্টরের কোনো একটি স্টক আপনার পোর্টফোলিও স্টকের থেকে বেটার রেজাল্ট করছে, তখন আপনাকে কি করতে হবে, আপনাকে শিফট হতে হবে। আপনার যে পোর্টফোলিও স্টকটা যার সেলস গ্রোথ কমে গেছে, প্রফিট গ্রোথ কমে গেছে, সেই স্টক থেকে শিফট হয়ে যে ওই সেক্টরের অন্য কোম্পানি যে আপনার পোর্টফোলিও স্টকের থেকে বেটার সেলস গ্রোথ করছে, বেটার প্রফিট গ্রোথ করছে, বেটার গাইডেন্স দিচ্ছে, সেই স্টকে আপনাকে শিফট হতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। ফিক্সড মাইন্ডসেট কিন্তু এখানে রাখা যাবে না। মোটামুটি এইসব মিস্টেক থেকে কিন্তু আমাদেরকে দূরে থাকতে হবে শেয়ার মার্কেটে, যদি আমাদের পোর্টফোলিও থেকে ভালো রিটার্ন জেনারেট করতে হয়। আর এটা হচ্ছে অ্যাক্টিভ ইনভেস্টিং, মানে আপনাকে ফ্লেক্সিবল হতে হবে। থ্যাংক ইউ।